Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। WBCS ইংলিশ ওডিসি যে সিরিজ শুরু করা হয়েছে সেখানে WBCS প্রিলিমস পরীক্ষা 2024 এর জন্য ইংলিশ প্রিপারেশন করানো হচ্ছে এবং ইংলিশ প্রিপারেশনের জন্য বিভিন্ন টপিক ওয়াইজ বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হচ্ছে এবং তার পাশাপাশি মক টেস্ট সিরিজ শুরু করা হয়েছে। আজকে সেই মক টেস্ট সিরিজের থার্ড মক টেস্ট। এর আগের দুটো মক টেস্ট তোমরা খুব ভালো মতো প্র্যাকটিস করেছো এবং তোমরা কে কত স্কোর করছো সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিয়েছো। আশা করবো তোমরা এভাবেই মক টেস্টগুলো বাড়িতে সলভ করবে এবং অবশ্যই তার স্কোর শেয়ার করবে আমার সাথে। যদি কোনো প্রশ্নের আনসার নিয়ে কোথাও কোনো প্রবলেম থাকে, ডাউট থাকে, সেটাও অবশ্যই কমেন্টে লিখে আমাকে জানাবে। আর তোমাদের WBCS প্রিলিমস পরীক্ষা নেক্সট মান্থ হতে চলেছে এবং সেই জন্য এই যে এক মাসেরও কম সময় তোমরা পাচ্ছ সেটা খুবই ক্রুশিয়াল তোমাদের পুরো সিলেবাসটা বারবার করে রিভাইজ করার জন্য এবং তার পাশাপাশি মক টেস্ট দেওয়ার জন্য। কারণ মক টেস্টের স্কোর যদি তোমরা অ্যানালাইসিস করবে নিজেরাই বুঝতে পারবে যে কোথায় তোমাদের ভুলটা হচ্ছে বা কোন চ্যাপ্টার্স গুলো তোমাদের বারবার করে রিভাইজ করতে হবে এখনো সেরকম ভাবে তৈরি হয়নি। সুতরাং মক টেস্ট গুলো তোমরা অবশ্যই অনেস্টলি সিরিয়াসলি এগুলো প্র্যাকটিস করবে এবং তার স্কোরটা খুব ভালো মতো নিজেরাই অ্যানালিসিস করবে। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, আই উইল অ্যাবাইড ড্যাশ ইয়োর ডিসিশন, প্রেপোজিশন দিয়ে ফিল ইন দি ব্ল্যাঙ্ক, উইথ, বাই, অ্যাট, ইন। সঠিক উত্তর হবে আই উইল অ্যাবাইড বাই ইয়োর ডিসিশন। দেখো, অ্যাবাইড বাই কথার অর্থ হচ্ছে কোনো একটা নিয়ম কানুন মেনে চলা, কোনো একটা নিয়ম কানুন বা কোনো কিছু আদেশ মেনে চলা। তাহলে আই উইল অ্যাবাইড বাই ইয়োর ডিসিশন মানে তোমার সিদ্ধান্তটা আমি মেনে চলবো। সো সঠিক উত্তর হবে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 2, দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড ড্যাশ করাপশন। এই লোকটিকে অ্যাকিউজ করা হয়েছিল, দোষী সাব্যস্ত করা হয়েছে করাপশন বা দুর্নীতির জন্য। অ্যাকিউজড এর পরে কোন প্রেপোজিশন হবে? অ্যাকিউজড অফ, উইথ, টু, ফ্রম। সঠিক উত্তর অবশ্যই অপশন এ, অ্যাকিউজড অফ। অ্যাকিউজড অফ মানে কাউকে কোনো বিষয়ে দোষী সাব্যস্ত করা। সো সঠিক উত্তর হবে অপশন এ। Question number 3, which prefix from the following options will make a new word if added with the word potent? পোটেন্ট শব্দটার সঙ্গে যখন তুমি একটা প্রিফিক্স যোগ করবে, দেখো প্রিফিক্স মানে শব্দের আগে বসানো হয়। অপশন থেকে দেখতে হবে কোন প্রিফিক্সটা বসালে পোটেন্টের সাথে একটা নতুন শব্দ তৈরি হবে। ইনপোটেন্ট, আনপোটেন্ট, ডিসপোটেন্ট, ওমনিপোটেন্ট। অবশ্যই সঠিক উত্তর হবে ওমনি। ওমনিপোটেন্ট। দেখো, ওমনিপোটেন্ট কথার অর্থ হচ্ছে এই যে ওমনি, এই রুটের অর্থ হচ্ছে অল এবং পোটেন্ট মানে হচ্ছে শক্তিমান। তাহলে অল পাওয়ারফুল, অর্থাৎ আমরা যে ভগবান বা অলমাইটি কথা বলি, যিনি ঈশ্বর সর্বশক্তিমান, তখন বলা হয় ওমনিপোটেন্ট। ঠিক আছে, এরকম আরো কিছু শব্দ আছে ওমনি দিয়ে, ওমনিশিয়েন্ট, ওমনি প্রেজেন্ট। ওকে, সো এই প্রত্যেকটা শব্দই তোমাদের পরীক্ষাতে ওয়ান ওয়ার্ডের জন্য কিন্তু আসে, তাই প্রত্যেকটা শব্দ তোমরা তৈরি রাখবে। এবং এক্ষেত্রে কিন্তু আমরা ওমনি শব্দটা যদি বসাবো পোটেন্টের আগে প্রিফিক্সটা, তাহলে নতুন একটা শব্দ তৈরি হবে ওমনি পোটেন্ট। এখানে দেখো আর একটা শব্দ হয়, সেটা হচ্ছে এখানে ইন আছে, ইন হবে না, কিন্তু যদি ইম থাকতো, ইম্পোর্টেন্ট। ইম্পোর্টেন্ট কথার অর্থ হচ্ছে যে ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা মানুষের মধ্যে পাওয়ার বা স্ট্রেংথ বা অথরিটির অভাব রয়েছে, তখন তাকে বলা হয় ইম্পোর্টেন্ট। এটাও সঠিক উত্তর হতে পারতো, কিন্তু এখানে ইম নেই, ইন আছে, তো এটা হবে না। সঠিক উত্তর হবে ওমনি, ওমনিপোর্টেন্ট মানে সর্বশক্তিমান। Question number 4, in spite of his poverty, he is honest. It is a simple sentence, complex sentence, compound sentence, exclamatory sentence. দেখো এক্সক্লামেটরি সেন্টেন্সও দেখলেই বোঝা যায়, কারণ সেখানে একটা এক্সক্লামেশন মার্ক থাকে, এটা তো তেমন নেই। সুতরাং অপশন ডি প্রথমেই ভুল হচ্ছে। অপশন সি তে বলছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা কি করি? যুক্ত করি, দুটো ফ্রেজকে বা দুটো ওয়ার্ডকে বা দুটো ক্লজকে যুক্ত করা হয় বিভিন্ন কনজাংশন দিয়ে। এখানে কোথাও কিন্তু কাউকে যুক্ত করা হচ্ছে না, সুতরাং অপশন সি ভুল হচ্ছে। কমপ্লেক্স সেন্টেন্সে আমরা
একটা সাব ক্লজ দেখতে পাই, মিনিমাম একটা সাব ক্লজ, একটা মেইন ক্লজ একটা সাব ক্লজ মিনিমাম থাকবে। এক্ষেত্রে দেখো হি ইজ অনেস্ট এটা একটা মেইন ক্লজ, কিন্তু ইনস্পাইট অফ হিজ পভার্টি এটা একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, এটা কিন্তু কোনো ক্লজ নয়, তাহলে এখানে কোনো সাব ক্লজ নেই, সুতরাং এটা কমপ্লেক্স সেন্টেন্স নয়। সঠিক উত্তর হবে অপশন এ সিম্পল সেন্টেন্স। কারণ সিম্পল সেন্টেন্সে একটাই সাবজেক্ট থাকে, একটাই ভার্ব থাকে, একটাই ফাইনাইট ভার্ব থাকে, সেক্ষেত্রে আমরা হি এর পরে ইজ কে দেখতে পাচ্ছি। এছাড়াও এই যে ইনস্পাইট অফ হিজ পভার্টি, এখানে কিন্তু কোথাও সাবজেক্ট ভার্ব নেই, এটা একটা ফ্রেজ, সুতরাং আমাদের যেহেতু এখানে একটাই সাবজেক্ট একটাই ভার্ব আছে, আমরা বলবো এটাকে একটা সিম্পল সেন্টেন্স। সো সঠিক উত্তর হবে অপশন এ সিম্পল সেন্টেন্স। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5, fill in the blank. She is dash a peacock in the blue satin শাড়ি। এই ভদ্রমহিলাকে ব্লু রঙের স্যাটিন শাড়ি পরে একদম পিককের মতো দেখতে লাগছে। তাহলে ভেরি বিউটিফুল অ্যাজ, সো বিউটিফুল অ্যাজ বিউটিফুল অ্যাজ, বিউটিফুল লাইক। দেখো যখন এখানে আমরা পজিটিভ দিকটি ব্যবহার করছি, অর্থাৎ পিককের মতো সুন্দর লাগছে, বা রাত্রির মতো কালো লাগছে, বা পিচের মতো কালো লাগছে, যখন এরকম বলা হয় তখন সেগুলোকে লিখতে হয় অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাজ। এটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে তৈরি করা হচ্ছে। সুতরাং এক্ষেত্রে দেখো অ্যাজ বিউটিফুল অ্যাজ আছে, এইটা হবে সঠিক উত্তর। শি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ আ পিকক। যদি এটা নেগেটিভ সেন্টেন্স হতো তখন কিন্তু আমরা সো বসাতাম, সো অ্যাডজেক্টিভ অ্যাজ, যদি সেটা নেগেটিভ সেন্টেন্স হতো। কিন্তু এখানে পজিটিভ সেন্টেন্স হয়েছে, সেজন্য আমরা সো দিয়ে বলবো না, আমরা অ্যাজ দিয়ে বলবো, দুটোই অ্যাজ হবে, অ্যাজ বিউটিফুল অ্যাজ। সো অপশন সি ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 6 বলা হচ্ছে সিলেক্ট দি কারেক্ট স্পেলিং of the underlined word. They denied having any association with the terrorist. এই যে অ্যাসোসিয়েশন শব্দটা তার চারটে বানান রয়েছে, বলতে হবে কোনটা সঠিক উত্তর। দেখো অ্যাসোসিয়েশন, অ্যাসো এ ডাবল এস ও, সিয়েশন সি আই এ, টি আই ও এন, কিছু কিছু শব্দে এস আই ও এন হয়, কিছু কিছু শব্দে টি আই ও এন হয়। তোমাদের কিন্তু এটা জানতে হবে কোথায় টি কোথায় এস হয়, ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের শব্দই পরীক্ষাতে বারবার করে আসে স্পেলিং মিস্টেকের প্রশ্নে, সো শব্দগুলো ভালো করে তৈরি রাখবে। আর কোথায় ডাবল এস হচ্ছে, কোথায় ডাবল এম হচ্ছে, কোথায় ডাবল আর হচ্ছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সেই ধরনের শব্দ তোমরা অবশ্যই প্রস্তুত রাখবে। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি, সেক্ষেত্রে অ্যাসোসিয়েশন শব্দটা সঠিক বানান রয়েছে। কোয়েশ্চন নাম্বার 7, she had an ability to persuade others. এখানে বলছে আন্ডারলাইন করা শব্দটাকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট, অর্থাৎ এক্ষেত্রে সিনোনিম লিখতে বলা হয়েছে, যে মিনিংটা বোঝাবে, সিনোনিম লিখতে বলা হয়েছে, সেম মিনিংটা বোঝাবে। তাহলে বলছে পারসুয়েড, পারসুয়েড মানে কাউকে রাজি করানো, পারসুয়েড মানে কাউকে রাজি করানো, ঠিক আছে? হল্ট, সাপ্রেস, আউটরেজ, ইমপ্রেস। দেখো হল্ট মানে থেমে যাওয়া, ঠিক আছে, বিরতি নেওয়া, এটা সঠিক হবে না। সাপ্রেস মানে কাউকে দমন করা, কাউকে চেপে রাখা, এটাও সঠিক উত্তর হবে না। আউটরেজ প্রচন্ডভাবে রেগে যাওয়া, হিংসাত্মক ঘটনা, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি ইমপ্রেস। ইমপ্রেস মানে কাউকে তুমি কি করছো, মুগ্ধ করে দিচ্ছ, কাউকে কোনো ব্যাপারে রাজি করাচ্ছ। তো পারসুয়েড এবং ইমপ্রেস এরা কিন্তু একে অপরের সিনোনিম, সো সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন বলছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট দিয়ে তোমাকে চুজ করতে হবে আ থিং ফিট টু ইট, খাবার যোগ্য, খাবার উপযুক্ত কোনো জিনিস তাকে কি বলা হয়? এলিজিবল, ডাইজেস্টিবল, কিউরেবল, এডিবল। এলিজিবল মানে কোনো বিষয়ে যোগ্য, ধরো চাকরিতে যোগ্য, এলিজিবল ফর দিস জব বা ফর দ্য পোস্ট, এটা সঠিক হবে না। ডাইজেস্টিবল মানে যেটা হজম হবে, হজম যোগ্য, কিন্তু এখানে খাবার উপযুক্ত বলেছে, হজম উপযুক্ত বলেনি, এটা সঠিক উত্তর হবে না। কিউরেবল, কিওর করা যায়, অর্থাৎ যে জিনিসকে সারিয়ে তোলা যায়, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ডি এডিবল। এডিবল মানে হচ্ছে যেটা খাওয়া যাবে, এডিবল মানে যেটা খাওয়া যাবে, খাওয়ার যোগ্য। সো অপশন ডি ইজ দি রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, সিলেক্ট দি গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। চারটে সেন্টেন্স আছে এ বি সি ডি, কোন সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট পুরোটা সেটা তোমাকে বলতে হবে। অপশন এতে বলছে দি পার্টিসিপেন্টস অফ দি কম্পিটিশন
আর ওয়েটিং ফর দেয়ার টার্ন কিউরিয়াসলি। তারপরে বলছে দি পার্টিসিপেন্টস অফ দি কম্পিটিশন হ্যাজ বিন ওয়েটিং। দেখো বিষয়টা হলো এখানে পার্টিসিপেন্টস প্লুরাল রয়েছে, তাহলে ভার্বটাও প্লুরাল হওয়া উচিত, কিন্তু এখানে হ্যাজ বলছে, প্লুরাল সাবজেক্টের সাথে কিন্তু আমাদের হ্যাভ বসানো উচিত, তাহলে এটা ভুল হয়েছে। ঠিক আছে, অপশন সিতে বলছে এ পার্টিসিপেন্টস, এখন এখানে এ বলছে একজন, আবার এখানে পার্টিসিপেন্টস প্লুরাল বলছে, তাহলে এখানে একটা ভুল হলো। আর একটা ভুল হচ্ছে এখানে ইজ বলেছে, যেহেতু এখানে এ পার্টিসিপেন্ট বলছে তাহলে ইজ সিঙ্গুলার ঠিক আছে, কিন্তু যেহেতু এখানে পার্টিসিপেন্টস বললো, এ পার্টিসিপেন্টস তো হয় না, এ পার্টিসিপেন্ট হওয়া উচিত। তারপরে আবার বলছে দেয়ার টার্ন, তাদের টার্ন, এখন এখানে দেয়ার হওয়া উচিত না, যেহেতু এখানে সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে, সুতরাং এটাও ভুল হচ্ছে। অপশন ডি তে বলছে দি পার্টিসিপেন্টস অফ দি কম্পিটিশন ইজ ওয়েটিং। এখন পার্টিসিপেন্টস যদি বলা হচ্ছে প্লুরাল, তাহলে সেখানে ইজটা কিন্তু ভুল হলো, কারণ এটা সিঙ্গুলার ভার্ব, এখানে প্লুরাল হওয়া উচিত, তাহলে অপশন ডিটাও ভুল। তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, দি পার্টিসিপেন্টস অফ দি কম্পিটিশন আর ওয়েটিং। পার্টিসিপেন্টস এখানে কিন্তু প্লুরাল সাবজেক্ট, তাই ভার্বটা প্লুরাল হলো, এবং তারপর দেয়ার টার্ন এখানেও কিন্তু প্লুরাল বসানো হয়েছে। সো অপশন এ ইজ দি রাইট আনসার। Next question. Select the most appropriate homonym to fill in the blank. The hunter dogs followed the hyena's dash. শিকারী কুকুরগুলো ফলো করলো হাইনার কোন জিনিসটা? সেন্স, সেন্ট, সেন্স, সেন্স। এই যে সেন্ট কথাটা, সিইএনটি, সেন্ট, এটা কিন্তু আমরা বলতে পারি যে খুচরো পয়সাকে সেন্ট বলা হয়ে থাকে। ঠিক আছে, সুতরাং এটা সঠিক উত্তর হচ্ছে না। ওকে, এরপরে যেটা আছে অপশন সি তে, সিইএনএসি, সেন্স, এটা আসলে কিন্তু একটা বলতে পারো যে পারফিউম, ঠিক আছে, বা কোনো একটা জিনিসকে গন্ধ ছড়ানো হলো, এখানে কিন্তু সিইএনএসি এই সেন্সটা বলছে যে আসলে এখানে তুমি কোনো কিছুকে একটা গন্ধ ছড়িয়ে দিলে। ঠিক আছে, এটা কিন্তু এখানে সঠিক হচ্ছে না, এখানে সঠিক হচ্ছে না। মানে তুমি ধরো কোনো একটা জিনিসকে, কোনো একটা এরিয়াকে তুমি কি করছো, একটা পারফিউম ছড়িয়ে দিলে, এটা এখানে সঠিক হলো না। এবং সেন্স এটা একটা ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, এবং ট্রানজিটিভ ভার্বের পর আমরা জানি একটা কিন্তু অবজেক্ট দরকার হয়, একটা অবজেক্ট দরকার হয়। ঠিক আছে, সো এইটা সঠিক হচ্ছে না। এসিএনএসি, সেন্স মানে কোনো একটা বোধ, এটা বোঝানো হচ্ছে, এটা সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন বি, সেন্ট, এসসিইএনটি, এটা নাউন এবং এটার মানে হচ্ছে গন্ধ। সেন্ট মানে হচ্ছে নাউন এবং এটা হচ্ছে গন্ধ বোঝায়, সুতরাং এখানে হাইনার যে গায়ের গন্ধ সেটা বোঝানো হচ্ছে। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 11, interesting question. The following contains two pairs of words which are related to each other in a certain way. দুটো করে শব্দ আছে, এক একটা জোড়া রয়েছে প্রত্যেকটা অপশনে, এবং সেই জোড়াগুলো কিন্তু একে অপরের সাথে সম্পর্কিত। Three of the following four word pairs are alike as these have the same relationship and thus form a group. Which word pair does not belong to that group? অবশ্যই চারটে যে শব্দ জোড়া রয়েছে তার মধ্যে কোনটা অন্যদের থেকে আলাদা। প্রথমে বলছে পার্ক এবং সুইম, বিতে বলছে রেস্টুরেন্ট এবং ডিনার, সিতে বলছে টেম্পল এবং প্রে, ডিতে বলছে থিয়েটার এবং মুভিজ। দেখো যেটা আমরা বুঝতে পারছি যে এক একটা জায়গার নাম বলছে এবং সেই জায়গাতে কি করা হয় সেটা বলছে। থিয়েটারে যেমন মুভি দেখা হয়, টেম্পলে যেমন প্রে করা হয়, রেস্টুরেন্টে যেমন ডিনার খাওয়া হয়, কিন্তু পার্কে কিন্তু আমরা সুইম করি না, পার্কে আমরা প্লে করি। ঠিক আছে, আমরা কিন্তু সুইম করি না পার্কে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি অপশন এ হবে সঠিক, কারণ অপশন এ তে যে শব্দ দুটো রয়েছে তারা কিন্তু একে অপরের সাথে সম্পর্কিত নয়। কোয়েশ্চেন নাম্বার 12, অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দি আন্ডারলাইন ওয়ার্ড অর্থাৎ সিনোনিম লিখতে বলা হয়েছে। হি ওয়াকড লিজারলি টুয়ার্ডস দি এন্ট্রান্স। হি ওয়াকড লিজারলি, সে খুব ধীরে সুস্থে আরামে হেঁটে এগিয়ে গেল টুয়ার্ডস দি এন্ট্রান্স অর্থাৎ প্রবেশ পথের দিকে। তাহলে এই যে লেজারলি, ধীরে সুস্থে, হালকা করে, ঠিক আছে, অনেক সময় নিয়ে, এই শব্দটা সিনোনিম কি? উইদাউট হেস্ট, তাড়াহুড়ো না করে,
রিঅ্যাসুরিংলি অর্থাৎ যথেষ্ট কনভিকশনের সাথে, যথেষ্ট দৃঢ়তার সাথে, উইথ এ কিক স্টার্ট প্রচন্ড দ্রুত, হেস্টিলি খুব তাড়াতাড়ি, লিজারলি মানে হচ্ছে ধীরে সুস্থে, ঠিক আছে, কোনো রকম তাড়াহুড়ো নয়। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ উইদাউট হেস্ট, তাড়াহুড়ো না করে, উইদাউট হেস্ট তাড়াহুড়ো না করে, ধীরে সুস্থে। সো অপশন এ ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 13, ওয়ান হু ক্যানট মেক আ মিস্টেক ইজ কল্ড, ওয়ান ওয়ার্ড দেওয়া হয়েছে, ওয়ান হু ক্যানট মেক আ মিস্টেক, একজন মানুষ যে কখনোই ভুল করতে পারে না তাকে কি বলা হয়? ইমপ্রেগনেবল, ইনএভিটেবল, ইনিমিটেবল এবং ইনফ্যালিবল। দেখো, ইমপ্রেগনেবল অর্থাৎ যাকে তুমি ভেদ করতে পারবে না, দুর্ভেদ্য, অবেদ্য, যাকে ভেদ করে প্রবেশ করা যায় না, এটা সঠিক নয়। ইনএভিটেবল অবশ্যম্ভাবী, যেটা অবশ্যই ঘটবে, এটাও সঠিক নয়। ইনইমিটেবল, ইমিটেট করা মানে কোনো কিছুকে অনুকরণ করা, নকল করা, তাহলে ইনইমিটেবল মানে যাকে নকল করা যায় না, এটাও সঠিক নয়। রাইট আনসার হবে অপশন ডি, ইনফ্যালিবল, অর্থাৎ যে ভুল করতে ব্যর্থ, যে কখনোই ভুল করতে পারে না, তাকে বলা হয় ইনফ্যালিবল। সো অপশন ডি ইজ দি রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন, সিলেক্ট দি অপশন ইন ডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচে প্রশ্ন দেওয়া আছে, সেখান থেকে ডাইরেক্টে যেতে হবে, চারটে অপশন আছে। দ্য টিচার ইনফর্ম দ্যাট দ্য এক্সাম হ্যাড বিন পোস্টপন্ড, টিচার ইনফর্ম করলেন যে এক্সামটা কিন্তু পোস্টপন্ড হয়ে গেছে। এখানে দেখো ইনফর্মড আছে, পাস্ট টেন্সে আছে, কিন্তু অপশন এ তে বলছে ইনফর্মস, প্রেজেন্ট, এটা সঠিক হবে না ডেফিনেটলি। সি তেও বলছে ইনফর্মস, এটাও সঠিক হবে না, কারণ এখানে প্রেজেন্টে নয়, এখানে কিন্তু রিপোর্টিং ভার্বটা পাস্টে রয়েছে। অপশন বি তে বলছে ইনফর্মড, অপশন ডি তেও বলছে ইনফর্মড, এবং অপশন বি তে বলছে দ্য এক্সাম ওয়াজ বিং পোস্টপন্ড। এখানে দেখো পাস্ট কন্টিনিউয়াস বলছে, এখানে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস নেই, হ্যাড বিন পোস্টপন্ড আছে, মানে এখানে পাস্ট পারফেক্ট রয়েছে। তাহলে পাস্ট পারফেক্ট যদি রয়েছে, তাহলে কিন্তু আমরা ওয়াজ বিং করব না, আমরা তাহলে করব প্রেজেন্ট পারফেক্ট যেটা রয়েছে, হ্যাজ বিন পোস্টপন্ড। তাহলে প্রেজেন্ট পারফেক্টটা পাস্ট পারফেক্টে হয়ে যাবে। সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ দ্য টিচার ইনফর্মড দ্য এক্সাম হ্যাজ বিন পোস্টপন্ড, অর্থাৎ হ্যাজ বিন পোস্টপন্ডটা পাস্ট টেন্সে হ্যাড বিন পোস্টপন্ড হয়ে যাবে। সো সঠিক উত্তর হবে অপশন ডি। Question number 15, what is the verb form of length? Length এই শব্দটার verb form কি হবে? দেখো, length এর যদি তুমি noun form দেখো, সেটা হচ্ছে long, ঠিক আছে, noun form long। verb form আমাদের জানতে চাওয়া হয়েছে। আর একটা আছে adjective form। adjective form যেটা হবে সেটা হচ্ছে lengthy, ঠিক আছে, লেন্দি হবে। আর ভার্ব ফর্ম যেটা হবে সেটা হচ্ছে লেনদেন, লেনদেন। এটা আরেকটা হয় লিঙ্গার, লিঙ্গার কিন্তু আরেকটা হয় ভার্ব ফর্ম। এগুলো ভার্ব, কাজ করা বোঝায়। তাহলে লং মানে লম্বা, অ্যাডজেক্টিভ হচ্ছে লেন্দি, আর ভার্ব ফর্ম হচ্ছে লেনদেন, মানে কোনো কিছুকে লম্বা করা, কোনো কিছুকে লম্বা করা, লেনদেন। সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, লেনদেন, অর্থাৎ লম্বা করা, এটা একটা ভার্ব ফর্ম। কোয়েশ্চন নাম্বার 16, হি ওয়াজ হাফ ডেড উইথ ফিয়ার, সে অর্ধেক মরেই গেছিল ভয়ে, ভয়ে সে অর্ধেক অর্ধমৃত হয়ে গেছে। দি আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ, তোমাকে বলতে হবে কোন পার্টস অফ স্পিচের অন্তর্গত হাফ শব্দটা। দেখো, কোনো একটা শব্দকে আমরা একটা সেন্টেন্সে যেভাবে ব্যবহার করি, তার উপরে কিন্তু ডিপেন্ড করে সেই শব্দটা নাউন হবে না প্রোনাউন হবে না অ্যাডভার্ব হবে না অ্যাডজেক্টিভ হবে না ভার্ব হবে। সুতরাং আমরা কিন্তু দেখতে হবে আমাদেরকে সেন্টেন্সটা ভালো করে স্টাডি করে। এখানে বলছে হাফ ডেড, ডেড কিন্তু মৃত, নাউন, কিরকম মৃত? অর্ধমৃত। তাহলে নাউনের সম্পর্কে এখানে ইনফরমেশন দেওয়া হচ্ছে, নাউনের সম্পর্কে এখানে ডেসক্রাইব করা হচ্ছে। সুতরাং হাফ এখানে কিন্তু অবশ্যই অ্যাডজেক্টিভ হচ্ছে, নাউনের সম্পর্কে প্রোনাউনের সম্পর্কে যা বলা হয় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি। সো অপশন সি ইজ দি রাইট আনসার, হাফ ডেড, এখানে হাফ শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। কোয়েশ্চন নাম্বার 17,
ইউ হ্যাভ ডান ওয়েল, তুমি খুব ভালো করেছো। বলছে আন্ডারলাইন শব্দটা अगेन কোন পার্টস অফ স্পিচের অন্তর্গত? ইউ হ্যাভ ডান ওয়েল। দেখো তুমি করেছো ভালো। এখন এই যে ভার্ব, তুমি কাজটা করেছো, কিরকম ভাবে কাজটা করেছো? খুব ভালোভাবে। তাহলে ভার্বের সম্পর্কে যখন তুমি কোনো কথা বলছো, কাজটা কিভাবে করা হয়েছে, কখন করা হয়েছে, কোথায় করা হয়েছে, ঠিক আছে, কতবার করা হয়েছে, যখন তুমি এইভাবে কথাটা বলছো, অর্থাৎ ভার্বের সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন, তখন তাকে বলা হয় অ্যাডভার্ব। তাহলে এখানে ওয়েল কথাটা হবে অ্যাডভার্ব। সো অপশন এ ইজ দি রাইট আনসার। প্রত্যেকটা লজিক আমি যে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, সেই লজিক গুলো বোঝো, তাহলে কিন্তু যেরকম প্রশ্নই আসুক না কেন, তোমরা যদি সেটা জানবে, তাহলে তোমরা সেই প্রশ্নের আনসার করতে পারবে। এর পরের প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। ইন হুইচ অফ দি ফলোইং সেন্টেন্সেস দ্য ওয়ার্ড অ্যাবাভ ইজ ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব? চারটে সেন্টেন্স দেওয়া আছে। এই চারটে সেন্টেন্সের মধ্যে অ্যাবাভ কে বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়েছে। তোমাকে বলতে হবে কোন সেন্টেন্সে অ্যাবাভ কে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। খুব ইন্টারেস্টিং, ভালো করে বোঝো। আমি একটু আগেই বলেছি যে একটাই শব্দকে যদি আমি বিভিন্ন ভাবে ব্যবহার করি বিভিন্ন সেন্টেন্সে, তখন তার যে ফাংশন পার্টস অফ স্পিচে, সেটাও কিন্তু পরিবর্তন হয়। এখানে দেখো অ্যাবাভ কে আমরা চারটে সেন্টেন্সে চার রকম ভাবে ব্যবহার করেছি। এটা আমরা শিখবো যে কোন সেন্টেন্সে অ্যাবাভ এর ভূমিকাটা কি। প্রথমে বলছে আই লুক ফর হেল্প ফ্রম অ্যাবাভ। আই লুক ফর হেল্প, আমি সাহায্যের জন্য সাহায্য চাইলাম, ফ্রম অ্যাবাভ, ওপর থেকে। অর্থাৎ আমি ওপরের দিকে তাকিয়ে ওপরে যে মানুষ দাঁড়িয়ে আছে বা কিছু, সেখান থেকে আমি সাহায্য চাইলাম। এখন দেখো এখানে ফ্রম একটা প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে সবসময় প্রেপোজিশন একটা অবজেক্ট বসে, আর অবজেক্ট সবসময় নাউন হবে। তাহলে অ্যাবাভ কিন্তু এখানে নাউন হিসেবে বসছে, অ্যাবাভটা এখানে নাউনের মতো বসছে। অপশন বি তে বলছে গিভ দি সাবস্ট্যান্স অফ দি অ্যাবাভ প্যাসেজ। বলছে এই যে ওপরের প্যাসেজটা রয়েছে তার সাবস্ট্যান্স বা সারাংশটা আমাকে বলো। এখানে প্যাসেজ একটা নাউন, তাহলে কোথায় আছে প্যাসেজটা বা নাউনের সম্পর্কে বলা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাবাভ। তাই নাউনের সম্পর্কে যখন বলা হয় তখন সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। সুতরাং সেন্টেন্স বি তে অ্যাবাভ এর কিন্তু যে রোল, সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ হিসেবে। অপশন সি তে বলছে লুক অ্যাবাভ, ওপর দিকে তাকাও। এখানে তাকানো ভার্ব, কোথায় তাকাবো, ভার্বের পজিশনটা বলছে, সেটা হচ্ছে অ্যাবাভ। তাহলে ভার্বের সম্পর্কে যখন বলা হচ্ছে তখন সেটা ডেফিনেটলি অ্যাডভার্ব হবে। দিতে বলছে হি ইজ অ্যাবাভ মিননেস। হি ইজ অ্যাবাভ মিননেস, সে সমস্ত নিচুতা, সমস্ত সংকীর্ণতার ঊর্ধ্বে। এখানে মিননেস এটা একটা নাউন, এবং দেখো নাউনের আগে বসে এবং তার সাথে অন্যান্য শব্দের সম্পর্ক বোঝায়, তখন তাকে বলা হয় প্রেপোজিশন। তাকে বলা হয় প্রেপোজিশন। তাহলে এখানে অ্যাভাবটা কিন্তু প্রেপোজিশন হিসেবে বসেছে। আমাদের প্রশ্ন ছিল অ্যাভাবটা কোথায় অ্যাডভার্ব হিসেবে বসেছে। সঠিক উত্তর হবে অপশন সি, লুক অ্যাবাভ। এই সেন্টেন্সে অ্যাবাভ এটা একটা অ্যাডভার্ব হিসেবে বসানো হয়েছে। আশা করছি পুরো যে চারটে আমি তোমাদেরকে বোঝালাম যে অ্যাবাভের চার রকম যে রোল, কোথাও নাউন, কোথাও অ্যাডজেক্টিভ, কোথাও অ্যাডভার্ব, কোথাও প্রেপোজিশন, এটা খুব ভালো করে তোমরা স্টাডি করো, এবং এই জিনিসগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে ডেফিনেটলি খুব ক্রুশিয়াল হয়ে যায়। Question number 19. Select the word that best replaces the italicized word in both the following sentences. দুটো সেন্টেন্সের মধ্যেই একটা শব্দকে দেখো আইটালিসাইজড করা হয়েছে, সেই দুটো শব্দকেই আমরা রিপ্লেস করব একটা শব্দ দিয়ে। সাম অফ দি এডিবল অয়েলস হ্যাভ আ হাই কোলেস্টেরল লেভেল। কিছু কিছু যে এডিবল অয়েলস, একটু আগে আমরা এডিবল শব্দটা পড়েছি, অর্থাৎ খাবার যোগ্য, অর্থাৎ আমরা যে খাবারের জন্য তেল ব্যবহার করি তার মধ্যে কিন্তু হাই কোলেস্টেরল লেভেল থাকে। 2 নম্বর সেন্টেন্সে বলছে দ্য পুলিশ হ্যাভ ফেইলড টু কন্ট্রোল দি মব। পুলিশ কিন্তু ব্যর্থ হয়েছে উত্তেজিত জনতাকে কন্ট্রোল করতে। তাহলে হ্যাভ অর্থাৎ থাকা এবং কন্ট্রোল করা, এই দুটো শব্দকেই একটা শব্দ দিয়ে রিপ্লেস করতে হবে। কম্প্রাইজ, পজেস, রেস্ট্রেইন, কন্টেইন। দেখো কম্প্রাইজ মানে কোনো কিছু গঠিত হওয়া,
এখানে গঠিত হওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই, তাই কম্প্রাইজ শব্দটা সঠিক হবে না। পোজেস মানে অধিকার, কারো দখলে কোনো কিছু থাকা, সেটাও কিন্তু এখানে সঠিক হচ্ছে না। রেস্ট্রেন মানে নিয়ন্ত্রণ করা, হ্যাঁ তার সাথে কন্ট্রোলের মিল আছে কিন্তু হ্যাভের কোনো মিল নেই। খাবারের মধ্যে রেস্ট্রেন থাকে না কোলেস্ট্রল লেভেল, এটা কিন্তু হচ্ছে না। তাই সঠিক উত্তর হবে অপশন ডি, কন্টেন। দেখো কন্টেন মানে কোনো কিছুর মধ্যে কোনো কিছু থাকা, তাহলে এক্ষেত্রে এডিবল অয়েলের মধ্যে হাই কোলেস্ট্রল লেভেল থাকে, কন্টেন এটা হতে পারে। আবার কন্টেন মানে কোনো কিছুকে কন্ট্রোল করাও বোঝায়। সো সঠিক উত্তর হবে অপশন ডি। এখানে আমরা হ্যাভ এবং কন্ট্রোল এই দুটো শব্দের বদলেই কন্টেন শব্দটা ইউজ করতে পারবো। Question number 20. In these days of rising prices, you must be economical in your habits. Don't be so dash. বর্তমানে যেরকম জিনিসপত্রের দাম বাড়ছে, তোমাকে অবশ্যই হতে হবে ইকোনমিক্যাল, অর্থাৎ তোমাকে অবশ্যই মিতব্যয়ী হতে হবে বা বুঝে শুনে খরচা করতে হবে। ইকোনমিক্যাল মানে মেপে বুঝে খরচা করা। ইন ইউর হ্যাবিটস, তোমার অভ্যাস কিন্তু করতে হবে মিতব্যয়ী হওয়ার। ডোন্ট বি সো ড্যাশ, তোমাকে এরকমটা হলে চলবে না, এতটা কি হলে চলবে না। অবশ্যই যখন তুমি কাউকে ইকোনমিক্যাল হতে বলছো, মিতব্যয়ী হতে বলছো, কম খরচা করতে বলছো, তখন কি করলে হবে না, বেশি খরচা করলে হবে না। সুতরাং এখানে বলছে চিপ, এক্সট্রাভ্যাগেন্ট, মাইজারলি, এক্সপেন্সিভ। দেখো এক্সপেন্সিভ মানে খুব বেশি মূল্যবান, তাহলে এখানে ডোন্ট বি সো এক্সপেন্সিভ কথাটা কিন্তু এখানে যাচ্ছে না। মাইজারলি, কিপটেমি করা, তাহলে তোমাকে বলছে মিতব্যয়ী হতে, তাই জন্য বলছে তুমি কিন্তু কিপটেমি করলে হবে না। দুটো কথা পরস্পর বিরোধী, কন্ট্রাডিক্টরি হচ্ছে, এটাও সঠিক উত্তর হবে না। এতে বলছে চিপ, খুব সস্তা, ডোন্ট বি সো চিপ, এতটা সস্তা হলো না, এটাও কিন্তু সঠিক হলো না। রাইট আনসার হবে অপশন বি, এক্সট্রাভ্যাগেন্ট। এক্সট্রাভ্যাগেন্ট মানে হচ্ছে খুব বেশি পয়সা খরচা করা, খুব বেশি পয়সা খরচা করা। তাহলে বলছে যদি তোমাকে বর্তমানে এত দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, তার জন্য তোমাকে বুঝে শুনে খরচা করতে হবে, তাই কিন্তু তুমি এক্সট্রাভ্যাগেন্ট হতে পারবে না, অর্থাৎ অতিরিক্ত খরচা করতে পারবে না। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 21. Select the word pair that best represents a similar relationship to the one expressed in the pair of words given below. একটা এখানে পেয়ার দেওয়া আছে, সেই পেয়ারে যেরকম রিলেশনশিপ আছে, সেম রিলেশনশিপটা কোথায় দেখা যাচ্ছে তোমাকে বলতে হবে। এখানে ফিক্স করা আর ব্রেক করা। ফিক্স মানে কোনো কিছুকে ঠিক করা, সারিয়ে তোলা, আর ব্রেক মানে কোনো কিছুকে ভেঙে ফেলা। তাহলে এইটা কিন্তু অপোজিট শব্দ রয়েছে, তাহলে এই দুটো শব্দের মধ্যে সম্পর্ক অপোজিট। তাহলে তোমাকে উত্তরের মতো দেখতে হবে যে কোন শব্দ যুগলের মধ্যে অপোজিট রিলেশনশিপ রয়েছে। অপশন এ তে বলছে অ্যাঙ্গার এনরেজ, বি তে বলছে সুইট বিটার, সি তে বলছে লেজি ইনার্ট, ডি তে বলছে স্টার্ট বিগিন। দেখো স্টার্টের আর বিগিন এটা কিন্তু একে অপরের সিনোনিম, এটা কিন্তু অপোজিট নয়, দুটোই মানে শুরু করা, এটা ভুল হলো। লেজি মানে কুঁড়ে, ইনার্ট মানে নিষ্ক্রিয়, দুটোই কিন্তু সেম, এটাও সিনোনিম, সঠিক হবে না। অ্যাঙ্গার মানে রাগ, এনরেজ মানে প্রচন্ড রেগে যাওয়া, এটাও একে অপরের সিনোনিম, এই দুটোই সঠিক নয়। সুতরাং আমাকে অপোজিট যদি শব্দ দেখতে হয়, সঠিক উত্তর হবে অপশন বি, সুইট মানে মিষ্টি, বিটার মানে তেতো। তাহলে মিষ্টি এবং তেতো এরা একে অপরের বিপরীত, সুতরাং অপশন বি হবে রাইট আনসার। Question number 22. Select the most appropriate antonym of the given word. বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে বারবারিক। বারবারিক মানে হচ্ছে অসভ্য, বর্বর। ইনডিফারেন্ট, ব্রুটাল, ইনকিউজিটিভ, সিভিলাইজড। ইনডিফারেন্ট মানে উদাসীন, সঠিক হবে না। ব্রুটাল মানে হিংস্র, নিষ্ঠুর, এটাও সঠিক হবে না। ইনকিউজিটিভ মানে হচ্ছে প্রচন্ড ভাবেই যার মধ্যে একটা অনুসন্ধিৎসা রয়েছে, ঠিক আছে, কোনো কিছু জানার খুব আগ্রহ রয়েছে, এটাও সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন ডি, সিভিলাইজড বা সভ্য। তাহলে বারবারিক মানে যদি হয় অসভ্য, বর্বর, তাহলে তার অপোজিট হবে সিভিলাইজড বা সভ্য। সো অপশন ডি ইজ দি রাইট আনসার। Question number 23. Select the most appropriate phrase for the underlined segment. She brought new ideas for the innovative promotion of the product. এই প্রোডাক্টের ইনোভেটিভ প্রমোশনের জন্য সে নতুন নতুন যে আইডিয়া সেগুলোকে নিয়ে আসলো, ব্রট করলো, নিয়ে আসলো। এই যে ব্রট, নিয়ে আসা, এটা কোন শব্দ দিয়ে রিপ্লেস করলে বেটার হবে?
draw on, swept off, came up with, carry off। draw on, draw on মানে তুমি কোনো একটা যে তোমার রসদ সেটাকে কাজে লাগাচ্ছ। যেমন ধরো গাছেরা শিকড় দিয়ে মাটি থেকে খাবার রসদ জোগাড় করে, তখন তুমি ড্র অন কথাটা বলতে পারো। এটা সঠিক উত্তর নয়। সোয়েপ্ট অফ মানে ভাসিয়ে নিয়ে যাওয়া। ইটস লাইক ইমোশনালি যখন কেউ প্রচন্ড ওভারওয়েলমড হয়ে যায়, আবেগের দিক থেকে প্রচন্ড তাড়িত হয়, অর্থাৎ আবেগের দিক থেকে প্রচন্ড ভাবে সে বিহ্বল হয়ে পড়ে, সোয়েপ্ট অফ, আবেগে ভেসে যাওয়া, এটাও সঠিক হবে না। ডিতে বলছে ক্যারি অফ। ক্যারি অফ করা মানে হচ্ছে কোনো কাজ সাকসেসফুলি করা, ম্যানেজ করা, হ্যান্ডেল করা, কোনো একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনকে, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, কেম আপ উইথ, অর্থাৎ বিষয়টা মাথায় আসলো, নতুন আইডিয়াটা মাথায় আসলো, আইডিয়াটা সে নিয়ে আসলো। তাহলে কেম আপ উইথ অর্থাৎ কোনো একটা আইডিয়াকে নিয়ে আসা, আইডিয়া সে প্রথমবার আইডিয়াটা নিয়ে সবার সামনে এসেছে সেরকম বোঝানো হয়। সো অপশন সি হবে রাইট আনসার। আইডিয়া তার মাথায় আসলো, she came up with new ideas. Option C is the correct answer. Question number 24, fill in the blank. It is never advisable to have an axe to dash. কখনোই এটা বলা হয় না কাউকে যে টু হ্যাভ অ্যান অ্যাক্স টু ড্যাশ। অ্যাক্স টু কিল, রোটেট, রিপ্লেস, গ্রাইন্ড, এটা একটা ইডিয়াম। অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড, অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড কথার অর্থ হচ্ছে কারোর কোনো একটা সেলফিশ মোটিভ আছে, সেলফিশ কারোর একটা কোনো ইচ্ছে বা অভিসন্ধি আছে, ঠিক আছে, সেলফিশ মোটিভের কথা বলা হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে যে অ্যাক্স টু গ্রাইন্ড। সো অপশন ডি হবে রাইট আনসার। এবং আজকে ক্লাসে লাস্ট কোয়েশ্চেন, একটা ইডিয়াম দেওয়া আছে, তার মানে লিখতে হবে ওয়েট ব্ল্যাঙ্কেট, অর্থাৎ ভেজা কাঁথা। ওয়ান হু অ্যাক্ট স্টুপিডলি, যে খুব বোকার মতো কাজ করে। ওয়ান হু স্পয়েলস আদার পিপলস ফান, যে অন্যের যে মজা বা আনন্দ তাতে সেটা নষ্ট করে দেয়, সেখানে জল ঢেলে দেয়। সিতে বলছে ওয়ান হু ইজ ফ্রিকুয়েন্টলি ইল, যে বারবার করে ঘন ঘন অসুস্থ হয়ে পড়ে। ডিতে বলছে ওয়ান হু ক্যানট বি ট্রাস্টেড, যাকে ভরসা করা যায় না। দেখো ওয়েট ব্ল্যাঙ্কেট অর্থাৎ ভিজে কাঁথা, এটার মানে হচ্ছে যে অন্য লোকের আনন্দে জল ঢেলে দেয়, যে অন্য লোকের আনন্দটা স্পয়েল করে, নষ্ট করে। সুতরাং অপশন বি হবে রাইট আনসার। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। আজকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে আউট অফ 25 তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করতে পারলে। যদি ক্লাস ভালো লাগে ক্লাসটি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।